কলকাতার বুকে দিনের পর দিন একেবারে অন্য পরিচয় বাস। হাতে ভারতীয় পরিচয়পত্র, ঠিকানা কলকাতার তপসিয়া। আর যখন তদন্তকারীদের নজর নিজের দিকে ঘুরতে শুরু করলো, তখন নাকি দেশ ছাড়ার ছক। গন্তব্য বাংলাদেশ, সেখান থেকে আবার পাকিস্তান। কিন্তু সেই পরিকল্পনা সফল হওয়ার আগেই উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায় এসটিএফের জালে ধরা পড়ল পাকিস্তানের নাগরিক বলে দাবি করা এক ব্যক্তি। নাম রানা রফ। তদন্তকারীদের অভিযোগ, সে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্ত এবং ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করছিল। এই মুহূর্তে গোটা ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন শুধু রানা রফ কে সেটা নয়, আসল প্রশ্ন হলো কলকাতায় বসে সে ঠিক কি করছিল, কার সঙ্গে যোগাযোগ ছিল, কতদিন ধরে এই নেটওয়ার্কে সে সক্রিয় ভূমিকায় ছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কাছে যদি সত্যি ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পৌঁছে থাকে, তাহলে সেই তথ্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। বুধবার 12ই আগস্ট সকালে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই রানা রফকে গ্রেফতার করা হয় বলে তদন্তকারী সূত্রের দাবি। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমও জানিয়েছে রফ পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা বলে তদন্তে উঠে এসেছে এবং নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে গোয়েন্দাদের প্রাথমিক ধারণা। এখন এখানেই প্রথম চমক, কারণ একজন বিদেশি নাগরিক যদি ভারতে ঢুকেও থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তার পরিচয়, নথিপত্র এবং বসবাসের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার কথা। কিন্তু তদন্তকারীদের দাবি, রানা রফ শুধু ভারতে ঢুকেই থেমে থাকেনি, নিজের আসল পরিচয় আড়াল করতে সে নাকি একটি নতুন পরিচয় তৈরি করেছিল। আর সেই পরিচয়ের নাম ওয়াহাব। মানে এই তপসিয়ায় যেখানে সে থাকতো, এই ওয়াহাব নামেই সে থাকতো। কলকাতার তপসিয়ার ঠিকানা ব্যবহার করে তৈরি হয়েছিল একাধিক ভারতীয় নথি, ভোটার কার্ড, আধার কার্ড, এই ধরনের নথিও তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। একবার ভাবুন, একজন পাকিস্তানি নাগরিক ভারতে এসে কত সহজে ভারতীয় বিভিন্ন ডকুমেন্ট সেগুলো তৈরি করে নিচ্ছে। ভারতে এসে যদি নিজের আসল পরিচয় গোপন করে ভারতীয় পরিচয় তৈরি করে ফেলতে পারে, তাহলে প্রশ্নটা শুধু একজন ব্যক্তিকে নিয়ে থাকে না, প্রশ্নটা চলে যায় পুরো নথি তৈরির ব্যবস্থার দিকে। এই নথিগুলো সে কোথা থেকে পেল, কে তাকে সাহায্য করলো, কোনো স্থানীয় দালাল চক্র কি সক্রিয় ছিল? দেখুন, এখানে একটা প্রশ্ন বলতেই হয়, স্থানীয় দালাল চক্র না থাকলে এটা সম্ভব নয়। ঘরের শত্রু বিভীষণ যদি না থাকে, তাহলে কিন্তু রাবণের লঙ্কা ধ্বংস করা এত সহজ ছিল না। এক্ষেত্রেও তাই। এর পিছনে আরো বড় কোনো নেটওয়ার্ক রয়েছে, আর এই কারণেই তপসিয়ার যোগসূত্রটি তদন্তকারীদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জানা যাচ্ছে তপসিয়াতে এই ওয়াহাব নাম নিয়ে জুতোর শ্রমিক বা জুতোর মজুরির কাজ করত, দিন মজুরির কাজ করত বা শ্রমিক হিসেবে কাজ করতো এই ওয়াহাব। একবার ভাবুন কিভাবে একদম স্লিপার সেল যেরকম ভাবে কাজ করে সেই মোডে অপারেট করতো, ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। এবং এখান থেকে আরো একটা প্রশ্ন উঠে যায় যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়ে গেল, সেই এসআইআরে কি এই ওয়াহাবের তথ্য সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে যায়নি, বা সে কি এসআইআরে অংশগ্রহণ করেছিল? যদিও সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তে উঠে আসবে। তদন্তকারীদের দাবি অনুযায়ী রানা কলকাতায় এসে তপসিয়াকে নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করছিল, অর্থাৎ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর তার গন্তব্য শুধু সীমান্তবর্তী কোনো এলাকা ছিল না, সে কলকাতার মতো একটি বড় শহরে এসে নিজের জন্য একটি পরিচয় এবং বাসস্থান তৈরি করেছিল। এখানেই গোয়েন্দাদের কাছে আরো কিছু প্রশ্ন তৈরি হচ্ছে। কলকাতায় তার যোগাযোগ কার সঙ্গে ছিল, সে কোথায় থাকতো, কার সঙ্গে দেখা করত, তার মোবাইল ফোন, যোগাযোগের তালিকা, আর্থিক লেনদেন থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে। আর এখানেই গল্পটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ তদন্তকারীদের অভিযোগ, রানা শুধু ভুয়ো পরিচয়ে বসবাস করছিল না, সে নাকি ভারত থেকে পাকিস্তানের তথ্য পাচারের কাজও করছিল। বিজেপি নেতা বিপ্লব হালদার এ বিষয়ে কি বলছেন, তার প্রতিক্রিয়া কি শোনাবো। এসটিএফের টিম গভীর রাতে যে অপারেশনটা করেছে হাবড়া থানার পুলিশ কর্মচারীকে নিয়ে, এবং এখানে যে সেফ করিডর নয়, আগে এটা জঙ্গিদের একটা সেফ করিডর ছিল, আর এখন বিজেপি সরকার আসার পর এটার বিরুদ্ধে একদম পুলিশটা সচেতনভাবে এগিয়ে চলছে। এটা হাবড়ার মানুষের পক্ষে নয়, বাংলার মানুষ তথা দেশের মানুষের পক্ষে আইএসআই জঙ্গি, আর তাকে পুলিশ যে ধরলো, এটা আমাদের কাছে গৌরবের।
এবং সম্মান নেই। শোনা যাচ্ছে বিভিন্ন তথ্য পাচার করছিল দেশের। হ্যাঁ, আমরা শুনলাম রেলের বিভিন্ন তথ্য, বর্ডারের বিভিন্ন তথ্য, এরা এখান থেকে আইএসআই এর সাথে যুক্ত, তাদের কাছে ইনফরমেশন দিচ্ছিল, দেশের ক্ষতি করবার চেষ্টা তারা করছে। বিভিন্ন সময় তারা নাম ভাঙিয়ে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো ডকুমেন্টস তৈরি করেছে। এটার জন্য পুলিশ সম্পূর্ণভাবে তদন্ত করছে, যা পুলিশের পক্ষে একটা সঠিক নির্ণায়ক জায়গায় পৌঁছাবে বলে আমাদের বিশ্বাস। কিছুদিন আগে দেখা গেছে এক জঙ্গি গ্রেপ্তার হয়েছিল, তারপরে আবার জঙ্গি গ্রেপ্তার। এটা অতীতে একটা সেফ করিডর ছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থাকাকালীন, সেই জন্যে জঙ্গিরা উন্মুক্ত বাজার আর পাবে না। পুলিশ সচেতন এবং পুলিশকে ফ্রি হ্যান্ডে কাজ করবার সুযোগ দেওয়া হয়েছে, এবং অন্যান্য যে পুলিশ আদার্স টিম আছে তাদেরকেও ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারে। আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। দেখো, জঙ্গি সন্দেহে পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স। এই যে ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থেকে, এবং সেই ব্যক্তির নাম যেটা আমরা জানতে পারছি এসটিএফ সূত্রে, রানা রউফ ওরফে ওয়াহাব আলম। এই যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা, কিন্তু তার কাছ থেকে যে সমস্ত পরিচয়পত্র পাওয়া গেছে সেটি কিন্তু কলকাতার তপসিয়া এলাকার, এবং সবটাই কিন্তু ভুয়া বলে এখনো পর্যন্ত জানা গেছে। এসটিএফ সূত্রে খবর যে এই যে রানা রাউত, তিনি কিন্তু নেপাল সীমান্ত দিয়ে কিন্তু তিনি ভারতে ঢুকেছিলেন, এবং ভারতে থাকার একটা প্ল্যান ছিল, এবং বেশ কিছুদিন ভারতের এই তপসিয়া এলাকায় কিন্তু থাকছেন বলে জানতে পেরেছি। কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে একটা ভয়ে আশঙ্কা ছিল, সেই আশঙ্কা থেকে কিন্তু তিনি বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, এবং বাংলাদেশ পালাবার ঠিক আগেই তাকে হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়, এটাই কিন্তু এসটিএফ সূত্রে জানা গেছে। এবং এই যে রানা রউফ অর্থাৎ ওরফে ওয়াহাব আলম, তিনি কিন্তু তার উপরে যে দায়িত্ব ছিল সেটি হচ্ছে যে আইএসআই এর যে পাক যে গুপ্তচর সংস্থা, সেই আইএসএফ এর অত্যন্ত ঘনিষ্ঠ তার এজেন্ট হয়ে কাজ করত, এবং ভারতীয় নৌবাহিনী, সেনাবাহিনী এবং রেল, এই যে বড় বড় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের গোপন যে নথি বা তথ্য সে কিন্তু এই আইএসআই এর কাছে পাচার করে দিত বলেই অভিযোগ উঠেছে এই রানা রউফের বিরুদ্ধে। এবং আর কিছুক্ষণ পরেই তাকে বারাসাত আদালতে তোলা হবে, এবং যেটা জানা গেছে যে সে নেপাল সীমান্ত দিয়ে ঢুকেছে, এবং নেপাল সীমান্ত দিয়ে সে কবে ঢুকেছে, ঠিক কোন সীমান্ত দিয়ে সে ঢুকেছে, আর তার সাথে আর কে কে ছিল, এবং সে এই যে ভারতীয় যে সমস্ত পরিচয়পত্র সে সংগ্রহ করেছিল বলে অভিযোগ, যেটা সবটাই ভুয়া বলে প্রমাণিত হয়েছে এরকমটাই জানা যাচ্ছে। সেই সমস্ত নথি সে কোথা থেকে পেয়েছিল, কে তাকে সহায়তা করেছিল, ভারতে ঢুকতে তাকে কে সহায়তা করেছিল, এই সমস্ত তথ্যই কিন্তু এসটিএফ এর যারা তদন্তকারী কর্মকর্তা ছিল তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং যেটা জানা গেছে যে এই যে রানা রাউত, তাকে জিজ্ঞাসাবাদ করতে কিন্তু আরেকজন ব্যক্তির খোঁজ পাওয়া গেছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, যার নাম মোহাম্মদ ইয়াজ। তিনি এই তপসিয়ার, কলকাতার তপসিয়ার বাসিন্দা, এবং যেটা জানা গেছে যে এই যে মোহাম্মদ এজাজ, সেই মোহাম্মদ এজাজ কিন্তু এই রানা রাউফকে সেখানে একটা থাকার একটা শেল্টার করে দিয়েছিল, অস্থায়ী শেল্টার। কিন্তু কি পরিপ্রেক্ষিতে করেছিল, কোন স্বার্থে করেছিল, এই মোহাম্মদ এজাজ যাকে তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথেও কি আইএসআই এর কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা এই যে রানা রাউফ যে আইএসআই এজেন্ট বলে যেটি মনে করা হচ্ছে, তার সাথে কোনো পূর্ব পরিচিত রয়েছে কিনা, বা এই চক্রের র্যাকেট কারা কারা এই চক্রের সাথে জড়িত, সে সমস্ত কিছু কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। যদিও তদন্তের স্বার্থে এসটিএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে জানানো হয়নি, কিন্তু কেবলমাত্র একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে একজনকে গ্রেপ্তার করেছে। আর কিছুক্ষণ পরেই হয়তো বারাসাত আদালতে তোলা হবে, তোলার পর কিন্তু বিষয়টি পরিষ্কার হবে যে আদতে সে কোথাকার বাসিন্দা, বা কবে এসেছিল, কার হাত ধরে এসেছিল, পুরো বিষয়টাই কিন্তু জানানো হবে। এবং যেটি জানা গেছে যে এই যে রানা রাউফ, যার সাথে আইএস এর যোগ সাজেশ আছে এবং জঙ্গি সংগঠনের সদস্য বলেও জানা গেছে, এই বিষয়টি সামনে আসার পরে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই হাবড়া জুড়ে। আপনাদের মতামতের বিষয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।